বিস্তীর্ণ মাঠ আর নদীর ধার যেন এক প্রকৃতির ভূস্বর্গ। অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একটি গরুর বাথানে। এখানে গরু ছেড়ে লালন পালন করা হয়। আজকে আপনাদেরকে জানাবো এখানকার কৃষকরা কিভাবে গরু ছেড়ে লালন পালন করেন এবং রোগবালাই হলে তা কিভাবে সমাধান করেন, কিভাবে এই গরুর দুধ বাজারজাতকরণ করেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। আর সাথে আছি আমি আব্দুল্লাহ খান মুন্না। আমার পেছনে বিস্তীর্ণ মাঠ, এই মাঠেই কিন্তু হাজার হাজার গরু কিন্তু লালন পালন করে থাকেন এখানকার খামারি ভাইয়েরা। আমরা তেমনই একজনের সাথে কথা বলবো যার নাম হচ্ছে সজ্জল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ, আপনারা তো এই যে বাথানে বিস্তীর্ণ এলাকা জুড়ে গরু লালন পালন করছেন, কতদিন যাবত করছেন? ধরেন এই আপনার পৌষ মাসের এই আপনার আষাঢ় মাস পর্যন্ত 6 মাস। মাস পর্যন্ত। তাহলে 6 মাস। এই যে লালন পালন করছেন, এই লালন পালন পদ্ধতিটা কি? অতিরিক্ত না, আগে আমরা ওই কাতি মাসের থেকে ঘাস বুনি। ঘাস বুনলি ফেরে ঘাস বড় হয়, সেই ঘাস আইসা আমরা খাওয়ালি ফেরে ঘাস তাদের এই মাঠে ঘাস ফুরো যায়, পুরোটা ঘাস ফুরো যায়। আপনার ওই এটি আবার সার পানি দেয়। আপনার সার পানি দিলে ফেরে ওই আপনার ওই মাঠে এই দুবলো বাক্সা ঘাস হয়, এই আমরা এই চড়া হারা মাঠে খাওয়াই। আপনার এই যে বিস্তীর্ণ এই জায়গা জুড়ে কতজন খামারি ভাই আছেন? খামারি পুরোটা মেলা দিয়ে আছে খামারি। কতজন হবে আনুমানিক? অনুমানে এই সাইডের থেকে আপনার 17-18টা খামার হবে, 20টার মতো। 17-18টা? হ্যাঁ। আপনারা এক একজন কেমন সংখ্যায় গরু লালন পালন করেন? ধরেন একজনের 50-60টা করে এরম করে খামারি ধরেন আমাদের এই খামারি ধরেন বাছুর মাছুর দিয়া 50-60টা আছে। আমরা ধরেন রাখাল আছি হলো 3টা। আমরা এই কজন ওই লালন পালন করি। রোগবালাই হলে কিভাবে সমাধান করেন? রোগবালাই হলে ওই আমরা ধরেন সমাধান ধরেন ওই গৃহস্থের হাতে আলাপ করি যে এই রোগ হলে ফেরে এই চিকিৎসা আমরা দেই। গৃহস্থ এটা চিকিৎসা দেয়। আচ্ছা, এই যে আপনারা যে বাথানে গরু লালন পালন করছেন, আশেপাশে তো কোনো রাস্তাঘাট দেখলাম না, একমাত্র কি নদীপথই মূল মাধ্যম যোগাযোগের? আপনার রাস্তা যখন ওই বাইক নিয়ে যাবো না, তখন আপনার এবেতে যায় আপনার ওই মেল বেটের ওই ব্রিজ পার হয়ে যাবো। ওই এই গরু এখানে কিভাবে এনেছিলেন? মানে ট্রান্সপোর্ট দিয়ে নাকি হেঁটে নিয়ে আসেন? ওই হাঁটিয়ে নিয়ে আসি। আচ্ছা, এখানে আপনারা থাকেন কত মাস? 6 মাস। এই পরিবার নিয়ে থাকেন না একাই থাকেন? না, পরিবার থাকে না তো, একাই সব। তাহলে পরিবারের সাথে যোগাযোগটা কিভাবে? যোগাযোগ আপনার ওই 5 দিন 4 দিন 7 দিন পর পর যায়। জান না? তা দুধ কেমন দামে বিক্রি করতেছেন এখানে? দুধের দামই তো পাচ্ছি না। দুধ এখন মোটামুটি ধরেন আপনার ওই 60 লিটার। 60 টাকা লিটার। এখান থেকে নিয়ে যায় নাকি দিয়ে পৌঁছে দিতে হয়? ওই বিভিন্ন ওই গোশেক দেয়, আবার মেল বিটের দেয়। এখান থেকে নিয়ে যায় নিজস্ব খরচে নাকি আপনাদের? নিয়ে আমার এই খরচই হয়, ওই যে ধরেন দুধের পরিবহন খরচ হয়। তাহলে তো বাংলাদেশের কোনো জায়গা থেকে ধরেন কোনো খামারি ভাই যদি মানে গাভী গরু কিনতে চায়, তাহলে কি এই জায়গায় সে কিনে নিতে পারবে? এনে বিক্রি করে। কি করে না? এনে ধরেন খামারিরা আমরা এখানে কমই বিক্রি করে। হ্যাঁ, ওই বাইরে যারা আসে ওই ধরেন ফাঁক ফুক দিয়ে কিনে নিয়ে যায়। কিনে নিয়ে যায়। ধরেন একটা গরু 2 লাখ 2.5 লাখ এরকম করে দাম দিয়ে নিয়ে যায়। আপনাদের এখানে তো বিদ্যুৎ নাই নাকি? বিদ্যুৎ নাই। তাহলে কিভাবে চলেন? রাইট মাইট আছে, কতকের ওই এখন সৌর বিদ্যুৎ আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা দর্শক, এতক্ষণ আমরা শুনলাম যে বাথানে কিভাবে গরু লালন পালন করা হয়, এবং এখানে যিনি কৃষক ভাই আছেন তিনিও খুব সহজ সরল ভাষায় আমাদের কাছে উপস্থাপন করলেন যে এখানকার গরু লালন পালনের পদ্ধতি। কেউ যদি গরু কিনতে চান এখান থেকে, সেটাও আপনারা হয়তো পারবেন। এখানে এসে যারা মহাজন আছেন বা যারা সর্দার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে একটি নির্দিষ্ট দামে আপনারা গরু এখানে কিনতে পারবেন। তবে এই পর্যায়ে আমি কথা বলবো শাহজাদপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা একটু জানতে চাই, যেহেতু বাথানে গরু লালন পালন হচ্ছে, আমাদের পেছনে হাজার হাজার হেক্টর জমিতে হাজার হাজার গরু রয়েছে। তো সাধারণত বাংলাদেশের খামারি ভাইয়েরা বা কৃষকরা আমরা যেটি দেখে থাকি যে বাসা বাড়িতে গরু বেঁধে লালন পালন করা হয়। তাছাড়া আমরা অনেক জায়গায় দেখি যে এমনকি গরুর জন্য ডাইনিং টেবিলেরও ব্যবস্থা থাকে, মানে গরুর জন্য উপর থেকে খেতে পারে তার জন্য আলাদা করে ব্যবস্থা রাখা হয়। তো এই জায়গায় একটা ন্যাচারাল পরিবেশে আসলাম এবং গরুকে দেখলাম কোনো দড়ি দিয়ে বাঁধা নেই, পাশাপাশি উন্মুক্ত ভূমিতে চারণ করতে পারছে। তো এই যে ঘরে বেঁধে রাখা বা খামারে বেঁধে রাখা আর উন্মুক্ত চারণভূমিতে চাষ গরু লালন পালন করা, এই দুইটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আমরা সৃষ্টিকর্তার সৃষ্টির দিকে যদি তাকাই, উনি এক একটা সৃষ্টির এক একটি নিয়ম বাতলিয়ে দিয়ে রাখছেন। তো আমরা গবাদি প্রাণী দেখে যদি খেয়াল করি, গরুর ঘাড় হলো লম্বা, তার স্বভাব হলো সে নিচে থেকে গ্রেজিং করে চিবিয়ে খাবে, এটাই হলো তার স্বভাব। আর আমরা যখন আবদ্ধ করে, যেটি বললেন যে ডাইনিং টেবিলের মতো সিস্টেম করে খাওয়ানো, এটা হলো তার ন্যাচারাল যেটা, সেটার একটু বিপরীত। সে সোজা শুধু খাচ্ছে, যার কারণে তার যে ঘাড় আছে, ঘাড়ে যে মাংস আছে, মাংসেতে ব্লাড সার্কুলেশন এই জিনিসটি কম হয়। আর যখন প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে যখন গরুগুলি খায়, যখন সে নিচ থেকে খায়, এর মাধ্যমে তার ব্লাড সার্কুলেশন, ঘাড়ের যে মাসেলগুলি আছে, স্কিন আছে, এখানে খুব ভালো সার্কুলেশন হয়, যার কারণে এই গরুগুলির ঘাড় বেশ ভালো থাকে এবং মাসেলটাও বেশ মজবুত থাকে। এমনকি ষাঁড় গরুর ঘাড়টাও বেশ এখানে হেভি মাসেল হয়ে থাকে। আর আমাদের এখানে মুক্ত অবস্থায় চলাফেরা করার কারণে আমাদের যে দুধ আসতেছে, এই দুধের গুণগত মান অনেক ভালো, এমনকি দুধের ফ্যাট পার্সেন্টেজও অনেক ভালো আসে। আর খামারিরাও এই সময় খুব খুশি থাকে। আর যখন বন্যা আসে, ওই সময় খামারিরা খুব কষ্টে থাকে, কেননা তখন এখানে যে দুধের উৎপাদন এখন বেশি হচ্ছে। যে গরু 12 লিটার দুধ হয়, এই গরু যখন বাড়িতে আবদ্ধ অবস্থায় লালন পালন করে, দেখা যায় যে 8 লিটার 7 লিটার এরকম দুধ পাচ্ছে, প্রায় প্রতি গরু 5 লিটার দুধ কম হচ্ছে। এটা খামারে বড় একটি লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য মুক্ত অবস্থায় গরুর চারণভূমিতে চালানো, এটি হলো সবচেয়ে নিরাপদ এমনকি লাভজনক একটি সিস্টেম। আচ্ছা, সিরাজগঞ্জকে তো দুধের স্বর্গরাজ্য বলা হয়, কিন্তু আমরা অনেক সময় দেখেছি, বিশেষ করে করোনাকালীন সময়ে, যে অতিরিক্ত দুধ উৎপাদন হচ্ছে বা ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বা ভোক্তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। ওই সময়টাতে আমরা দেখেছি দুধ পানিতে বা রাস্তায় ফেলে দিয়ে কৃষকরা প্রতিবাদ জানিয়েছে। তো এই যে দুধের স্বর্গরাজ্যের মধ্যে এই ধরনের একটা সমস্যা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তো এখন সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আসলে এই প্রতিবন্ধকতাকে দূর করার জন্য? সরকারিভাবে চেষ্টা করছি এই সমস্যাটি যেন খামারিরা মুখোমুখি না হন, তারা যেন এই সমস্যা ফেস না করতে হয় ওনাদের। এই জন্য আমরা সরকারিভাবে চিন্তা করতেছি যে একটি বড় প্রকল্প নিয়ে, যে বিশেষ করে আমাদের এই তরল দুধটিকে যদি আমরা গুঁড়া দুধ বানিয়ে এটি যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে খামারিদের এই লোকসানের অবস্থা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব। আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে, এখানে এগুলো আছে, প্রাণ আছে, তাদেরকে আমরা উৎসাহিত করছি যে তারা যেন একটি গুঁড়া দুধের প্ল্যান্ট আমাদের শাহজাদপুরে তারা যেন প্রতিষ্ঠা করে। একটি বা দুইটি যদি গুঁড়া দুধের প্ল্যান্ট আমরা এখানে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে খামারিদের এই যে কষ্টটা, দুধ রাস্তায় ফেলে দেওয়া, দুধের দাম না পাওয়া, তাদের এই কষ্টটি অনেকটুকুই দূর করা সম্ভব হবে। আবার আমাদের বর্তমান সরকার এখন চিন্তা করতেছেন শিশুদের যে দুধ আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, এই দুধটি কিভাবে আমাদের দেশে উৎপাদন করা যায়। তো ওনারা যদি আমাদের এখানে যদি এই শিশু দুধের প্ল্যান্টটি যদি এখানে আমাদের প্রতিষ্ঠিত করেন, বিশেষ করে সিরাজগঞ্জ হলো দুধের স্বর্গরাজ্য, যেটি বললেন যে দুধের রাজধানী আমরা বলি, তো এখানে স্থাপিত করতে পারলে তাহলে আমাদের যে খামারিদের যে দুঃখ, এটি অনেকটুকুই দূর হয়ে যাবে। তাছাড়া দুধ থেকেও তো অনেক বাই প্রোডাক্ট এখন তৈরি হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দুধ থেকে যে বিভিন্ন বাই প্রোডাক্টগুলো উৎপাদিত হচ্ছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা বাই প্রোডাক্ট উৎপাদন করছে, তারাই মূলত আমাদের শাহজাদপুরের ডেইরি সেক্টরটাকে টিকিয়ে রেখেছে।
কারণ হলো আমাদের প্রায় প্রতিদিন 5 লক্ষ লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে 1 লক্ষ লিটারের মতো দুধ মিলভিটা সংগ্রহ করে, যেটি বড় সমবায় প্রতিষ্ঠান। হুম আর বাকি 4 লক্ষ লিটার দুধ এই ছোট ছোট উদ্যোক্তা যারা আছে, যে চিজ বানায়, ঘি বানায়, লাবাং বানায়, মাঠা বানায়, ছানা বানায়, তারা এই দুধগুলি সংগ্রহ করছে। হুম তারা এই দুধগুলি সংগ্রহ করে প্রক্রিয়াজাত করছে। এই প্রক্রিয়াজাত করে দুগ্ধ জাতীয় পণ্য দেশের বিভিন্ন জায়গায় তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে। হুম যার কারণে খামারিরা আমাদের এখন বর্তমানে, আগে যে অবস্থা ছিল যে দুধ একবার রাস্তায় ফেলে দিত, হুম। এই বিষয়টি অনেকটুকুই কাটিয়ে উঠতে পারছে এই হুম। দুধকে প্রক্রিয়াজাত করা শেখার কারণে। সেই ক্ষেত্রে আপনারা কি এই যে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে হুম আমরা প্রায় 12-14 জন উদ্যোক্তাকে ভালো ইনসেনটিভ দিয়েছি। প্রায় হুম 11,50,000 টাকার মতো আমরা খামারিদেরকে ইনসেনটিভ দিয়েছি, যেন তারা ব্যবসাটিকে টিকে রাখতে পারে এবং ব্যবসাটিকে যেন আরো সম্প্রসারিত করতে পারে এবং আরো বড় করতে পারে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত শাহজাদপুরে আছেন, এখানকার কৃষক খামারি ভাইদের নিয়ে কাজ করছেন। এখানে সার্বিক সম্ভাবনাটা কেমন দেখছেন? আমরা সবাই জানি যে সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা হলো শাহজাদপুর। আর শাহজাদপুরকে উন্নত করেছে এই প্রাণী সম্পদ। আচ্ছা, এখানে তো বাইক প্রোডাক্ট উৎপাদন হয়, অনেকগুলো কারখানা বা ব্যক্তি পর্যায়েও আছে, এগুলো তো দেখা যাবে না? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেজালের ভিড়ে খাঁটি পণ্য পাওয়া যেখানে দুষ্কর, সেই দুষ্কর জায়গায় খুঁজতে আমরা এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাস স্ট্যান্ডে। এটি কৃষক বাড়ি ডেইরি ফার্ম নামে পরিচিত। এখানে গরুর দুধ থেকে কিভাবে ঘি, পনির, চিজ উৎপাদন করা হয় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, যেই খাঁটি দুধ এবং ঘিয়ের সন্ধানে আমরা ঢাকা থেকে আজ শাহজাদপুরে এসেছি, সেই শাহজাদপুরের কৃষক ডেইরি অ্যান্ড ফুড বেভারেজ লিমিটেডের যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ আতাউর রহমান ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ইসলাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আমরা তো যতটুকু জেনেছি আপনি জাতীয়ভাবেও পুরস্কার পেয়েছেন এই ঘি, পনির এবং চিজ উৎপাদন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা একটু জিটিভির দর্শকদের আপনার মাধ্যমে কিভাবে খাঁটি ঘি, তারপর চিজ আর অন্যান্য যে বাই প্রোডাক্ট রয়েছে কীভাবে উৎপাদন করেন সেই বিষয়গুলো আমাদের সামনে একটু তুলে ধরবেন। প্রথমেই আমি একটু জানতে চাই যে ঘি উৎপাদনটা আপনি কিভাবে শুরু করেছেন এবং কবে থেকে? আমরা ঘিটা উৎপাদন করছি 2012 থেকে। আমরা মূলত হলো আমাদের নিজস্ব দুধ দিয়ে আমরা নিজস্ব আমাদের ক্রিমটা আমরা তৈরি করি। ক্রিম দিয়ে নিজস্ব ধীরে ধীরে আমি ঘি জ্বালাইলাম। ঘি জ্বালাতে মোটামুটি ধরেন আল্লাহ দিলে 22-এ আমি একটা জাতীয় আইকন পুরস্কার পাই। পাওয়ার পরে আমার আরও একটু আগ্রহ বাড়লো। আমি এই মুহূর্তে একটু জানতে চাই যে আপনারা ঘিটা কিভাবে উৎপাদন করেন। আপনারা দেখেন আমি কিভাবে ঘিটা উৎপাদন করি। এই পাশে আমার জ্বালানির বড় চুলো হ্যাঁ, এবং আমার এইটা ক্রিম আনি। আমরা অরিজিনাল খড়ি দিয়ে আমরা যেটা গ্যাস খড়ি মানুষ বলে খড়ির ঘি, এটা ভালো ওটা ভালো, এই ময়লা যাতে কোনো রকমের আমার ওই খাবারের মধ্যে না পড়ে। আমার খরচ বেশি পড়ে গ্যাসে। আমি নিজস্ব, আপনারা তো দেখতেছেন কিভাবে আমি এই ঘিটা জ্বালাইতেছি, কিভাবে রাখতেছি, কিভাবে আমার ঘিটা কোন জায়গায় রাখি সেটাও আপনি দেখতেছেন। তো আশা করি আমার এই ঘিটা মানুষ যাতে সঠিক কোনো রকমের সমস্যা না হয়, জিনিসটা যেন আমারই এক ভাই খাবি। দেশ তো আমাদেরই, দেশ তো আর বাইরের না। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই যে 1 কেজি ঘি বানাতে কত কেজি দুধের প্রয়োজন হয়? 1 কেজি তো ঘিতে আপনার 30 কেজি আমরা দুধ যদি আমরা টানি তাহলে ওই ক্রিমটা 1 কেজি ঘি হবে তৈরি। আমরা বাজারে তো এই ঘিয়ের নামে অনেক প্রতারণা হচ্ছে, বিভিন্ন অনলাইন অফলাইন বিভিন্ন মার্কেট সুপার শপ সব জায়গাতেই একটা বিষয় আমরা মোড়কে সবসময় দেখি যে খাঁটি ঘি। আসলে এই খাঁটি ঘি লেখার ভিড়ে বা এর পেছনে আসলে কতটুকু সত্য যে আসলে এটা- খাঁটি ঘি পাওয়া যায়? এটা সত্য কথা কি,
মনে করেন যে বাজারে একটা কথা বলে না, যদি আমি যদি ভালো করি আরেকজন খারাপ করলে এই ভালোর কিন্তু মূল্য থাকে না। সেটা হলো বাস্তব প্রমাণ হলো, যখন আপনি খাইবেন মুখেই কথা বলবে। আচ্ছা, আপনারা তো ঘিয়ের পাশাপাশি দই, মাঠা আর অন্যান্য জিনিসপত্র উৎপাদন করেন, আমরা একটু দেখি আসলে। দেখেন এটা থেকে ঘি জাল দেওয়া হয় না? জি, এটা কত কেজি ঘি জাল দেন? এটাতে আমাদের 120 কেজি 160 কেজির মতো আমরা ক্রিম জাল দিই। ক্রিম জাল দেন। জাল দিলে আমাদের 60 কেজির মতো এখানে একটা ঘি নামে। এইটা দেখতেছেন, এটা হলো আমাদের দই, দই সরা দই, কাপ দই, এটা তৈরি করি। তারপরে এই যে একটা এটা কি দেখতেছেন, ঘি এটা রাখা হয়েছে না? কেবলই জ্বালা আমরা এই পাতিলে রাখলাম। ও, এটা তো একদম গরম না? জি গরম। এইটা এরকম 2-1 দিন সুন্দরভাবে রাখা লাগবে। আচ্ছা, ঘিটা কি একদম এখন লিকুইড পানির মতো না? হ্যাঁ, এখন একদম সরিষার তেলের মতো দেখতে, সরিষার তেল তো কালো। কালো হয়ে যাবে। এই তারপরে 2-1 দিন পরে ওইটা আমরা আর এক পাতিলে রাখবো, এর নিচের যে কাইটা জমে যাবে। এটা দেখতেছেন, এটা মাজারালা চিজ তৈরি করি। ঠিক আছে না? এই যে এটা কি গরম করতে হয়? হিট? এখন হ্যাঁ, গরম হিট। নিচে আমাদের গ্যাসের চুলো আছে। ও, এই যে দেখতেছেন যে এই যে আমাদের এখন আমরা বানাইছি, হ্যাঁ, এটা আমাদের হলো চিজ বানাই। হ্যাঁ। এই এখন আমরা এই চিজটা ওই চুইনগাম করে সুন্দরভাবে 250 গ্রামের আমাদের একটা ফরমাট তৈরি করি, ওটার মধ্যে সুন্দরভাবে ধুয়ে আমরা ফ্রিজজাত করব। মানে প্রথমে দুধ ডাল কত শুধু কেজি? এখানে দুধ, এখানে কোনো রকমের পানি নেই। মানে কত কেজি দুধ ডালছেন? এটা এখানে অল্প 80 লিটার দুধ। 80 লিটার। তো দুধে কতক্ষণ জাল দিলেন? এটা জাল দিছি অল্প টাইমে, এটা বেশি টাইম লাগে না। তাহলে এটা চুইংগাম হলো কিভাবে? এটা চুইনগাম এখনো হয় নাই, এটা কেবল জমাইলাম। মানে কিভাবে বুঝছেন? সিস্টেমটা কি? এটা জমাইলাম হলো আমাদের যেরকম রেনিট আছে, তারপরে ক্যালসিয়াম আছে, হ্যাঁ। এরকম 3টা আমাদের আছে, হ্যাঁ, মেডিসিন দিয়ে আমরা এই জিনিসটা জমাই। এটা আমাদের এই কড়াইটা দেখতেছেন, এই কড়াইটায় আমরা দুধ আইনে সুন্দরভাবে ছেঁকে আমরা এটাই জাল করি, জাল করে দই করি। দই করেন না? জি। আচ্ছা, দই করতে টোটাল সময় লাগে কতক্ষণ? দই করতে অনেক টাইম লাগে। আমাদের তো যেটা দেখলেন যে আমাদের তো এই ছালামালা দিয়ে আমরা ঢেকি না, না। আমাদের সুন্দরভাবে আপনার এই বাঁশের মাথাল তৈরি করা আছে, হ্যাঁ, হ্যাঁ। সুন্দরভাবে ওইখানে মোছার পরে আবার আগুন দিয়ে আমাদের যে খুঁটিগুলোয় আমরা দই তৈরি করি, দেখা যায় 20-25 মিনিট আমরা তাপ দেই। তাপ দেওয়ার পরে এটা যখন হয়ে যায় তখন ওইটাই আমরা ঢালি। ঢালে। ঢালার পরে মোটামুটি ধরেন 7-8 ঘন্টা। ঠিক আছে, চলুন আমরা এই পর্যায়ে একটু আপনার বাজারজাতকরণ সম্পর্কে জানবো আর কিভাবে প্যাকিং করেন সেই বিষয়টি হ্যাঁ, দর্শকদের চলেন সামনে একটু তুলে ধরুন। আপনাদের তো ব্র্যান্ডিং হচ্ছে কৃষক। জি, কৃষক, এটা কি বিএসটিআই প্লাস অন্যান্য যে কাগজপত্র, প্রয়োজনীয় কাগজ, এগুলো কি আপনার আছে? সব প্রত্যেকটা কাগজপত্রে আমার পণ্য আছে। কিভাবে করেছেন এগুলো? এটা আমাদের একটা এই সিরাজগঞ্জ এনডিপি আছে, তার মাধ্যম দিয়ে আমরা এইগুলো প্রত্যেকটা কাগজপত্র আমরা আমাদের করে দিছি। দর্শক, আমরা একটু খাঁটি ঘি আপনাদের ক্যামেরার সামনে একটু দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখেছেন যে কিভাবে এই ঘি উৎপাদন করা হয়েছে। যদি একটু দেখেন ক্লোজলি, খুব লিকুইড, এখনও সেই আপনারা চিরচেনা যেই দানাদার যেই ঘি দেখে থাকেন সেটা এখনও তৈরি হয়নি। আজকে 2 থেকে 3 দিন পর এটা বাজারজাতকরণ করার জন্য এই প্লাস্টিকের বোতলে ঢালা হয়েছে। তারপর আমরা তো এই যে আরেকটা দেখছি যে এটা কি মোজারেলা চিজ, ওই যেটা আমরা ইতিমধ্যে আপনি দেখিয়েছিলেন যে চুইংগাম তৈরি করার প্রসেসের মধ্যে রয়েছে। তো এটারও তো সেম প্রক্রিয়ায় বাজারজাতকরণ করে থাকেন নাকি? ধন্যবাদ ভাই আপনাকে। আপনার মাধ্যমে আমরা দর্শকদের উৎপাদন প্রক্রিয়া প্লাস বাজারজাতকরণ প্রক্রিয়াটাকে দেখালাম।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আমরা দুধের স্বর্গরাজ্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছি। আমরা খোঁজ খবর নিচ্ছি এখানকার প্রান্তিক যারা উদ্যোক্তা রয়েছেন, যারা কৃষক রয়েছেন, তারা কিভাবে এই দুধ উৎপাদন থেকে শুরু করে এই বাই প্রোডাক্ট হিসেবে কি কি ধরনের প্রোডাক্ট তারা তৈরি করছেন এবং কিভাবে বাজারজাতকরণ করছেন এবং পুরো প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি শাহজাদপুরের রতনকান্দি গ্রামের নতুন বাজার এলাকায়। এই এলাকায় তিন ভাই মিলে একটি উদ্যোগ নিয়েছেন দুধ থেকে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট হিসেবে ঘি, চিজ, ছানা তৈরি করছেন, এমনকি মাঠাও তৈরি করছেন। এই চিজ, ছানা, ঘি, মাঠা তারা কিভাবে তৈরি করেন এবং কিভাবে তা বাজারজাতকরণ করেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পর্যায়ে আমি কথা বলবো এই তিন ভাই মিলে যেই উদ্যোগটি গ্রহণ করেছেন এই প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা মোহাম্মদ সোনাউল্লাহ মিয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদের একটু খোঁজ খবর নিতে এসেছি। আপনারা কবে থেকে এই দুধ থেকে এই ছানা উৎপাদন পাশাপাশি মাঠা উৎপাদন শুরু করেছেন? আমি গত 8 বছর ধরে ছানা তৈরি করি, মানে দুধ তৈরি করি, আর গত 3 বছর হলো মাঠা তৈরি করি। এই কার্যক্রম আমি গ্রাম থেকে খামারির কাছে দুধ আনি অল্প অল্প করে আমি দুধ সংগ্রহ করে কিছু কিছু দুধ আমি কোম্পানি দিতাম, তারপর নিজেই এখন ছানা কাটি, তারপর মাঠা তৈরি করি, ঘিও কিছু কিছু তৈরি করি। এই নিয়ে আমি চিজও তৈরি করি, আমার লাবাং এগুলো সব আমি কিছু কিছু তৈরি করি। এই যে তৈরি করার যে প্রক্রিয়াটা কিভাবে শিখলেন? এরা নিজে হয়তো কিছু কিছু জায়গায় দেখে চোখে দেখায় বিদ্যা শিখেছি আর নিজে নিজে অল্প অল্প করে দিয়ে তৈরি করতে করতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক খাঁটি দুধের 100% গ্যারান্টি। এসব দুধের কোনো আপনার দাদাল পাবেন না, আশা করি আল্লাহ। আচ্ছা, এখানে তারা কি করছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে এখানে ছানা তৈরি হতেছে। এই ছানা দিয়ে হয়তো মিষ্টি হবে, আবার আপনার জিলেপি হবে। এটা কি দুধ থেকে তৈরি করছেন না? দুধ, খাঁটি দুধের মানে কিভাবে তৈরি করলেন? এটা খেয়ে দেখেন। নাম কিভাবে তৈরি করলেন আপনি? দুধ জাল দিছি, ওই যে দুধ ওই তারপরে জাল দেওয়া আছে, জাল দিয়ে তারপরে ওই পানি হালকা একটু দুধের পানি দিয়ে ছেড়ে দিলে টক হয়ে গেছে, ওইটা ছানা হয়ে গেছে। ওইটাই এটাকে এখন কি করতেছেন? এটা এখন ছানা প্যাকেট করবো। আচ্ছা, এই ছানা ছাড়া আর কি করছেন? বাটার বাই করতেছি, যে বাটার ক্রিম কিছু বাই করি, ওর দিয়ে ঘি তৈরি হয়। ও, তারপরে ওর থেকে দুধ থেকে আমি মাঠাও তৈরি করি। মাঠা তৈরি করেন? আপনার সামনে তো আমরা দেখছি যে এটা কিসের গাড়ি? এরা মাঠার গাড়ি, আমি মাঠা বেশি। মাঠা আপনি কোথায় বিক্রি করেন? এরা মাঠা আমি ঢাকা বেশি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, এদিকে যশোর, কুষ্টিয়া, পাবনা, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, এদিকে আমি। আর দৈনিক কত লিটার মাঠা বিক্রি করেন? 2000 লিটার এবার আছে। 2000 লিটার। কত করে বিক্রি করছেন? আমি বাইরে বেশি 80 টাকা রেট। 80 টাকা কি লিটার? লিটার, মানে পাইকারি বিক্রি করেন? হ্যাঁ পাইকারি বিক্রি করি। আচ্ছা, তাহলে একটু আমরা মাঠা তৈরির প্রক্রিয়াটা একটু দেখি। দেখেন। মাঠা তৈরি শুরু করেন কখন থেকে? সকাল 8টার দিকে, 9টার দিকে আসে দুধ, সকাল 7টার দিকে দুধ কালেকশনে যায়। হ্যাঁ। খামারের কাছে নিয়ে আসে, দুধ কালেকশন নিয়ে আসে, পরে সকাল 10টা জাল তৈরি করতে শুরু এই করে। চুলা থেকে মাঠাগুলো তৈরি করেন? সব মাঠা তৈরি হয় এগুলো। ও, তাহলে প্রতিদিন কি 2000 লিটার মতো তৈরি করতে পারেন? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, প্রতিদিন এরা 400 লিটার আটে, ওরা 400 লিটার, ওরা 400 লিটার আটে। ও, এখন কি হচ্ছে এখানে? এরা মাঠা তৈরি হচ্ছে, মাঠা জাল দেওয়া হইতেছে। মাঠা কতক্ষণ এরকম ইয়ে করবেন? 8 ঘন্টা জাল দিতে হবে, 6 ঘন্টা 8 ঘন্টা। 8 ঘন্টা। আচ্ছা, এটার কালারটা এরকম লাল লাগতেছে কেন? ওই যে জাল পড়তে পড়তে এমনি লাল হয়, লাল হয়ে যায় না? তাহলে এর মধ্যে কি কোনো চিনি টিনি মিক্স করা হ্যাঁ হয়? চিনি মিক্স করা হয়। কত কেজি চিনি মিক্স করেন? চিনি মিক্স করা হয় মন করা 5 কেজি। 5 কেজি? এক মনে 5 কেজি চিনি। তাহলে এই জারে কত কেজি দুধ আছে? এনে দুধ আছে আপনার হলো হচ্ছে 250 লিটার। 250 লিটার দুধ আছে। একটু দেখি তো আমি। দর্শক, আমি মাঠা যে তৈরি হচ্ছে যেই তাফাতে, সেই তাফাতে এই এখানকার যারা উদ্যোক্তা ভাই রয়েছেন তারা কিন্তু এইভাবেই কন্টিনিউয়াসলি আপনার এটাকে দুধটাকে নাড়াচাড়া করতে থাকে। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম যে মাঠা কিভাবে তৈরি হয়, এখন মাঠাটা কিভাবে প্রসেস করে এবং কিভাবে বিক্রি করে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। সেই পর্যন্ত সাথেই থাকবে।
এরা মাথা ঠান্ডা হয়, ঠান্ডা মেশিন এটা। এখানে এসিলে কতক্ষণ থাকে? এরা ঠান্ডা হলে পরে মাথা অনেকক্ষণ থাকে, মানে এরা গাড়ির থেকে তৈরি হয়। খোলা যায় এটা? হ্যাঁ, খোলা যাবে। এটা ঠান্ডা হয় এখানে, এই যে ঠান্ডা মাথা, ওই যে ও, এখান থেকেই আপনি আপনার যে গাড়ি আছে সেই গাড়ি গাড়ি দিয়ে পাইপ দিয়ে যাবে, পাইপ পাইপের মাধ্যমে? এর মাধ্যমে দিয়ে গাড়ি লোড দিই। দর্শক, আজ সারাদিন অবস্থান করেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা। এখানে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন খামারি ভাইদের সাথে আমাদের কথা হয়েছে, তুলে ধরেছি তাদের সাফল্য ব্যর্থতার গল্প। একটা সময় ছিল এই সিরাজগঞ্জ উপজেলার মানুষেরা দুধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। এখানে যে দুধ উৎপাদন হয় তা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বিক্রি করতে না পেরে তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি খবরের শিরোনামে আমরা দেখেছি যে দুধ ন্যায্য দাম না পাওয়ার কারণে সেটি মাটিতে বা পানিতে ফেলে দেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে এই দুর্যোগ ছিল অত্যন্ত ভয়াবহ। এরপর থেকেই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃষক এবং খামারি ভাইয়েরা সম্মিলিতভাবে শুরু করলেন দুধ থেকে বাই প্রোডাক্ট উৎপাদন, যার মাধ্যমে তৈরি হচ্ছে ঘি, মজেরালা চিজ, মাঠা এবং কি ছানা, যেটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর কৃষি বিষয়ে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানা। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।